সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীদের নতুন কারিকুলামে যে মূল্যায়ন করার কথা বলা হয়েছে সেটি তো নিশ্চয়ই আপনারা জানেন যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে তাদের ট্রান্সক্রিপ্ট তৈরি করতে হবে এবং এ সম্পর্কিত নতুন নির্দেশনা চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল স্ক্রিনে শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে আমি যে পয়েন্টগুলো আন্ডারলাইন করেছি সেই পয়েন্টগুলোর উপরই আপনাদেরকে কিছু তথ্য প্রদান করব। এখানে বলা হচ্ছে প্রতিটি শিখন অভিজ্ঞতা, আপনারা জানেন যে বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায়কে এখন শিখন অভিজ্ঞতা বলা হয়। প্রতিটি শিখন অভিজ্ঞতার ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের তথ্য ইনপুট দেওয়ার সুবিধার্থে পরিশিষ্ট 3-এ একটি ফাঁকা ছক দেওয়া আছে। আমি ছকটা আপনাদেরকে দেখাবো। এই ছক দেওয়া আছে। এই ছকে নির্দিষ্ট শিখন অভিজ্ঞতার নাম ও প্রযোজ্য পিআই মানে পারফরমেন্স ইন্ডিকেটর নম্বর লিখে ধারাবাহিকভাবে সকল শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য রেকর্ড করা যাবে। অর্থাৎ আমরা এতদিন যেটাই সমস্যা মনে করতেছিলাম যে কোথায় আমরা রেকর্ড সংগ্রহ করব, কোথায় রাখব, তো এটা হচ্ছে আমাদেরকে এখন সরবরাহ করা হয়েছে। আপনারা হয়তোবা পেয়েছেন। যদি পেয়ে না থাকেন তাহলে আপনারা অবশ্যই যে ট্রেনিংটা আমাদের করতে বলা হয়েছে সেই ট্রেনিংটা আপনারা করবেন মুক্তপাঠ থেকে। সেইখানে আপনাদের পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের এই মূল্যায়ন সম্পর্কিত তথ্য দেওয়া আছে। সবাই একটু করে প্রিন্ট আউট দিয়ে নেবেন এবং বাসায় একটু করে পড়লেই আপনারা বুঝে যাবেন। তারপর আমি একটি সাবজেক্টের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টা যদি বোঝেন তাহলে সব বিষয় আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ শিক্ষণকালীন যে আমরা তথ্যগুলো প্রত্যেকটা অভিজ্ঞতা পড়ার পর যে আমরা তাদের কাছ থেকে যে মূল্যায়নটা করব সেই মূল্যায়নটার যে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দেওয়া আছে সেগুলো আমি দেখাচ্ছি। পারফরমেন্স ইন্ডিকেটর অনুযায়ী ওই ছকটার মধ্যে যে ছকটা দিয়েছে সেই ছকটার মধ্যে আমাদেরকে এগুলো এন্ট্রি করতে হবে। সে অনুযায়ী চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ এই 3টি ভরাট করবেন। অর্থাৎ আমাদের এর আগে আমরা জানতাম যে এক একজনের এক এক রকম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা সেটা লিখতে হবে, কিন্তু এখন তা না। এখন আমাদেরকে এগুলো লিখতে হবে একটা চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। অর্থাৎ চতুর্ভুজ হলে সবচেয়ে ভালো, বৃত্ত হলে মোটামুটি এবং ত্রিভুজ হলে খারাপ। তো এগুলো আরও আসতেছি আমি, ভরাট করবেন। শিক্ষার্থীদের সংখ্যার বিবেচনায় এই ছকের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি করে তার সাহায্যে শিখন অভিজ্ঞতা সমূহ মূল রেকর্ড সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনার স্কুলে যতগুলো ছাত্র আছে সেই অনুযায়ী পাতাটা আপনাকে ফটোকপি করতে হবে। সেই পাতাটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা আসি। আরও কিছু আন্ডারলাইন করে রাখছি। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা। অবশ্যই সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন। শিক্ষার্থীদের কাজের প্রতিবেদন, অনুশীলন বইয়ের লেখা, পোস্টার, লিফলেট, ছবি ইত্যাদি শিক্ষাবর্ষের শেষ দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আপনি প্রত্যেকটা শিখন অভিজ্ঞতার মধ্যে যে কাজগুলো করেছেন, পোস্টার লিখতে বলতে পারেন, কোনো প্রতিবেদন লিখতে বলতে পারেন, কোনো কাজ দিতে পারেন, কোনো কিছু বানায় দিতে পারেন, সেগুলো আপনার মূল্যায়ন পর্যন্ত আপনাকে সংরক্ষণ করতে হবে, এটা বলা হচ্ছে। শিখন অভিজ্ঞতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, সম্পৃক্ততা এবং সার্বিক আচরণগত দিক মূল্যায়নের জন্য তাদের আরও একটি সূচক দেওয়া ছিল, সেটা বিআই অর্থাৎ বিহেভিয়ার ইন্ডিকেটর। আমরা এর আগে দেখছি পারফরমেন্স ইন্ডিকেটর এবং বিহেভিয়ার ইন্ডিকেটর। তবে এইবার আমাদেরকে বলতেছে এই সূচক ব্যবহারের ক্ষেত্রে মূল্যায়নের পদ্ধতি পরবর্তীতে শিক্ষকদের জানানো হবে। অর্থাৎ বিহেভিয়ার ইন্ডিকেটরের মধ্যে কি ছিল আপনারা একটু মনে করাই দিই। মানে দলে অংশগ্রহণ করে কিনা, আচরণ ঠিক কিনা, ঠিকমতো স্কুলে আসে কিনা, কথা শোনে কিনা, এগুলো হচ্ছে বিহেভিয়ার ইন্ডিকেটর। তো বিহেভিয়ার ইন্ডিকেটরের কথা বলছে এই সম্পর্কে মূল্যায়ন আপনাকে পরে জানানো হবে। আপাতত এই সম্পর্কে মূল্যায়ন করার কোনো প্রয়োজন নেই। এবার আসি আমরা সামষ্টিক মূল্যায়ন, যাকে বলা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। ষান্মাসিক মানে 6 মাস পরে আপনি কি মূল্যায়নটা করবেন। এতদিন আমরা বলছি ষান্মাস পরীক্ষা নাই, পরীক্ষা নাই, পরীক্ষা নেই। আসলে পরীক্ষা নাই ঠিক আছে, তবে 6 মাস পরে আমাদের একটা ষান্মাসিক মূল্যায়নের জন্য একটা সামষ্টিক মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন ক্লাসে যে শিক্ষণকালীন মূল্যায়ন করতেছেন সেটিতে আপনি ছকের মধ্যে রাখলেনই এবং 6 মাস পরে আপনাদের, বর্তমানে আমাদের একটি ডেট দিয়েছে 7 তারিখের মধ্যে আমাদের এগুলো প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিয়ে আমাদের এই সামষ্টিক মূল্যায়নের একটি আয়োজন করতে হবে।
2023 সালে জুন মাসের শেষ সপ্তাহে গণিত বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষিত 1 সপ্তাহ ধরে এই মূল্যায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে। অর্থাৎ আগামী 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের এই সামষ্টিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে। এখন কী হবে সেই সামষ্টিক মূল্যায়নে? সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত 1 সপ্তাহ আগে শিক্ষার্থীকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিতার মাত্রার রেকর্ড সংগ্রহ করতে হবে। অর্থাৎ এই যে আগামী 7 তারিখের মধ্যে আপনাকে ছাত্রছাত্রীদেরকে জানাই দিতে হবে আপনি আপনার বিষয়টাতে কোন বিষয়ের উপর বা কোন প্রজেক্টের উপর আপনি তাদেরকে কাজ দেবেন। অর্থাৎ আপনি যে কোনো একটু কিছু বানাইতে বলতে পারেন, অথবা আপনি কোনো কিছুর অ্যাসাইনমেন্ট বানাই নিয়ে আসতে বলতে পারেন, অথবা আপনি ওখানেই কোনো কাজ আপনি বাস্তবভাবে দিতে পারেন। আপনি এইভাবে কাজ দিয়ে আপনার অধীনে সামষ্টিক মূল্যায়নটা সাবজেক্ট ওয়াইজ করে নিতে হবে। তাহলে শিক্ষণকালীন মূল্যায়ন আমরা সারা বছর ধরে 6 মাস ধরে করতেছি এবং সামষ্টিক মূল্যায়ন আমাদের বলেই দিছে বছরের 2টা সময় হবে এবং সেটি আগে থেকেই শিক্ষার্থীদের জানা দিতে হবে আপনি কি দেবেন। এটাকে আমরা পরীক্ষা হিসেবে ধরে নিতে পারি। ওকে, আমরা তাহলে পরের পাতায় চলে যাই। আমাদের এরপরে কি বলছে? এরপরে আমাদেরকে শিক্ষার্থীর ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণে কি করতে হবে সেটা আমরা একটু দেখি। শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতিবেদন হিসেবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পর এই ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হবে, যা শিক্ষার্থীদের অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গণিত বিষয়ে শিক্ষার্থীর সামগ্রিক অগ্রগতির একটা চিত্র বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যে ট্রান্সক্রিপ্টটা তৈরি করবেন সেইটা দেখে তার সামগ্রিক একটা পরিস্থিতি বুঝতে পারবে। আগের মতো কোনো নাম্বার নাই, পাস নাই, ফেল নাই, তবে যে কেউ এটা সম্পর্কে জানতে পারবে যে তার ছেলে বা মেয়ে কোন পর্যায়ে রয়েছে। ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রাপ্ত অর্জনের মাত্রা চতুর্ভুজ বৃত্ত দিয়ে প্রকাশ করতে হবে। শিক্ষণকালীন ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের এই পারদর্শিতার সূচকের একাধিকবার তার অর্জনের মাত্রা নিরূপণ করতে হতে পারে। অর্থাৎ একাধিকবার আপনি ত্রিভুজ পেতে পারে, একাধিকবার বৃত্ত পেতে পারে এবং একাধিকবার সে চতুর্ভুজ পেতে পারে। যদি সেই পারদর্শিতার সূচকে ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয় তবে ট্রান্সক্রিপ্টে ত্রিভুজ উল্লেখ করতে হবে। যদি কোনোবারই ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত না হয় তবে দেখতে হবে অন্তত একবার হলে বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী অর্জন করেছে কিনা। করে থাকলে সেটি ট্রান্সক্রিপ্টে উল্লেখ করতে হবে। যদি সবগুলোই শুধুমাত্র চতুর্ভুজ চিহ্নিত মাত্রা অর্জন করে শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টের এই মাত্রা অর্জন লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এই 3টা তথ্যের মধ্যে যেটা স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারলেন সেটি হচ্ছে সর্বোচ্চ মাত্রা যদি একটিও থাকে তারপরও সেটি আপনাকে ধরতে হবে। যদি আপনাদের নিম্নমাত্রা অনেকগুলোও থাকে কিন্তু একটি মাত্র আপনার সর্বোচ্চ মাত্রা আছে তারপরেও আপনাকে সর্বোচ্চ মাত্রাটাই ধরতে হবে। এইটাই এখানে বলতেছে যে আপনি মনে করেন যে সে 2টাতে খারাপ করছে কিন্তু একটাতে ভালো করছে, তাহলে খারাপের পরিমাণ যদিও 2টা তারপরেও আপনাকে ভালোটাই ধরতে হবে। এই কথাটার মানেটাই এইখানে বোঝানো হয়েছে। তো আমরা এবার মূল্যায়নের ইনক্লুশন নির্দেশনাটা আমরা দেখব। মূল্যায়ন প্রক্রিয়া চর্চার সময় জেন্ডার বৈষম্যমূলক ও মানব বৈচিত্র্য হানিকর কোনো কৌশল বা নির্দেশনা ব্যবহার করা যাবে না। ঠিক আছে না? অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর বিশেষ কোনো শিখন চাহিদা থাকার ফলে শিক্ষক তার সামর্থ্য নিয়ে সন্দিহান থাকেন এবং মূল্যায়নের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়ে। কাজে এ ধরনের শিক্ষার্থীকে তাদের দক্ষতা, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী দায়িত্ব প্রদানের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের শিখন উন্নয়নের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থাৎ এই কথাটার মানে বোঝানো হচ্ছে যে আপনি বলতে পারবেন না যে এই শিক্ষার্থী এটা পারে না। কোনো শিক্ষার্থী যদি কোনোটার প্রতি আগ্রহ প্রকাশ না করে অথবা যদি সে এটি ভালো করতে না পারে তাকে অন্য কোনো কাজ দিয়ে যেটাতে সে ইন্টারেস্টেড বা সে যেটাতে দক্ষ সেইটাতে তাকে কাজ দিয়ে সেইটা থেকেই তার কাজ আদায় করে তার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আপনি কোনো শিক্ষার্থীকে বলতে পারবেন না যে সে এটি পারে না বা সে এটির মধ্যে অদক্ষ। অর্থাৎ একটা কাজে যদি না পারে তাহলে আপনাকে সে যেই কাজটা ভালো পারে সেই কাজের মধ্যে আপনাকে তাকে নিয়ে এসে তার মূল্যায়নটা করতে হবে। ঠিক আছে, আমরা আবার পরের তথ্য চলে যাই। আমরা এরপরে চলে আসলাম আমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে আমাদের ইন্ডিকেটর অর্থাৎ পিআই পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আমাদের কি দেওয়া আছে। পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সাবজেক্ট ওয়াইজ আপনার অভিজ্ঞতার শিখন অভিজ্ঞতা বা প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ আপনার পারফরমেন্স ইন্ডিকেটর দেওয়া আছে।
যেমন আমি এটা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের আমি পারফরমেন্স ইন্ডিকেটরের কথা বলতেছি 6.1.1 এটি হচ্ছে একটি পিআই। এখানে কি আছে, গাণিতিক সমস্যার সমাধানে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা এবং বস্তুনিষ্ঠভাবে বিকল্পগুলোর উপযোগিতা যাচাই করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারা। এইটা হচ্ছে 6.1.1 এবং 6.1.2 এর মধ্যে আছে। এই পারফরমেন্স ইন্ডিকেটরটার পারদর্শিতার সূচকগুলো হচ্ছে, একক যোগ্যতাটার হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর, মানে এটা হচ্ছে একক যোগ্যতা, এটাকে যে আপনি মূল্যায়ন করবেন তার জন্য 2টি সূচক দেওয়া আছে। এই সূচকগুলো সে কেমন করতেছে, যদি একাধিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করে উদ্যোগী হয় তাহলে আপনি দিবেন চতুর্ভুজ। একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া সঠিকভাবে পরিকল্পনা করেছে কিন্তু যথাযথ যুক্তি দিতে পারেনি, তাহলে দিবেন বৃত্ত। একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া সঠিকভাবে পরিকল্পনা করেছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যুক্তি সহকারে ব্যাখ্যা করেছে, তাহলে দিবেন ত্রিভুজ। অর্থাৎ শর্টকাট আমি বলি, একটি সাবজেক্টের এইরকম পারফরমেন্স ইন্ডিকেটরগুলো প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ দেওয়া আছে। সেই অধ্যায়টা বা শিক্ষণ অভিজ্ঞতাটা যখন আপনি ক্লাসে করাবেন তখন আপনি এই যে চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো সে কোনটা কেমন পেরেছে আপনি সেইটি ইন্ডিকেট করে রাখবেন এবং সেটি রেকর্ড করার জন্য আপনার জন্য একটি ছক দেওয়া আছে, সেই ছকটা আমি দেখাচ্ছি, সেই ছকে আপনি পূরণ করবেন। এটা আমাদের হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর এবং পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আবার কোন কোন অধ্যায়ে কোন পারফরমেন্স ইন্ডিকেটর সেগুলো আপনার কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো পিডিএফ ফাইল দেওয়া হয়ে গেছে অলরেডি, আপনারা এগুলো প্রিন্ট করে নেবেন সবাই। তাহলে আমাদের এখানে আমি দেখতেছি গণিত বিষয়ের এখানে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো 6.4.1 এটা এগুলো হচ্ছে আমাদের গণিত বিষয়ের পারফরমেন্স ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরগুলো যদি আমরা সাবজেক্ট ওয়াইজ চলে যাই, মানে অধ্যায় ওয়াইজ চলে যাই, তাহলে একটি আপনাদেরকে একটি নমুনা দেখাই। এইটা হচ্ছে ধরে নেন গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অভিজ্ঞতার নাম হচ্ছে সংখ্যার গল্প। এই হচ্ছে সংখ্যার গল্প। আগে যে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দিলাম, তাহলে সংখ্যার গল্পে কোন পারফরমেন্স ইন্ডিকেটরটা আছে? সংখ্যার গল্পের পারফরমেন্স ইন্ডিকেটরটা হচ্ছে 6.2.1, 6.1.1 এবং 6.1.2। এই পারফরমেন্স ইন্ডিকেটরগুলো সে অর্জন করার কথা সংখ্যার গল্প পড়ার পরে। তাহলে পড়ার পরে যখন সংখ্যার গল্প আপনি করালেন তখন আপনার কোন পর্যায়ে আছে, চতুর্ভুজ, বৃত্ত না ত্রিভুজ, কোন পর্যায়ে আছে? আপনি যদি দেখেন স্টুডেন্টটা এই পর্যায়ে আছে তাহলে আপনাকে চতুর্ভুজ পূরণ করতে হবে, যদি এই পর্যায়ে থাকে তাহলে বৃত্ত পূরণ করতে হবে, এই পর্যায়ে যদি থাকে তাহলে ত্রিভুজ পূরণ করতে হবে। এবং আপনি এইটা রেকর্ড রাখবেন। এই যে আপনার এটা কিন্তু আমি একটা অভিজ্ঞতার কথা বললাম, প্রত্যেকটা অভিজ্ঞতারই এরকম কাগজ দেয়া আছে, আপনারা এগুলো প্রিন্ট করে নেবেন। তাহলে আমি ধরি সংখ্যার গল্পে আমি ধরে নিলাম একজন স্টুডেন্ট আমার পেয়েছে চতুর্ভুজ। তাহলে আমাকে এইরকম একটা ছক দেয়া হবে। এই ছকের মধ্যে আমি ধরে নিলাম তনিমা চৌধুরী সংখ্যার গল্পে পেয়েছে 6.4.1 বা 6.1.1 বা 6.1, যেটাই থাকবে সংখ্যার গল্পে। আমি আপনাদের দেখালাম, আর একবার একটু দেখাই। সংখ্যার গল্প যদি আমি পড়াই তাহলে সংখ্যার গল্পে আমাদের 6.2.1, 6.1.1, 6.1.2, 6.1.1, 6.1.2, 6.2.2টা এখানে নাই, তাহলে আমরা 6.2.2 এখানে আমরা লিখে নিতে পারি। এখন আমি যদি দেখাই সে আমার সংখ্যার গল্প পড়ে যে যোগ্যতা অর্জন করেছে, আমি এইভাবে গোল দিয়ে রাখবো, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এইভাবে আমি প্রত্যেকটা স্টুডেন্টের এভাবে আমি দিয়ে রাখবো। এর জন্য আমাদের কি করা হয়েছে, আমাদেরকে একটা শিট দেওয়া হয়েছে, আমরা প্রয়োজন অনুসারে এরকম শিট একটা প্রিন্ট করে নেব। আপনারা দেখে নেন, এইরকম আমরা শিটটা প্রিন্ট করে নেব। এইটাই হচ্ছে আমাদের মেইন রেকর্ড রাখার। তাহলে আমি যদি এখন একটা আপনাদেরকে বুঝাই দিই, ধরে নেন রহিম কি করছে, রহিমের আমি দেখতেছি আমার গণিতের সংখ্যার গল্প আমি পড়াইলাম। সংখ্যার গল্পে আমার 6.2.1, তাহলে আমি এখানে লিখব 6.2.1। তারপরে আমি কি লিখব, আমি লিখব 6.1.1, 6.1.1, আর কি আছে 6.1.2, 6.1.2, আরও থাকতে পারে, কোনো অভিজ্ঞতায় হয়তো অনেকগুলো ইন্ডিকেটর আছে। তা আমি সংখ্যার গল্প যেহেতু পড়তেছি, এখানে শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম লিখব আমরা সংখ্যার গল্প। তাহলে রহিম
করিম, এরকম আমাদের নাম দিয়ে দিলাম। তাহলে সে 6.2.1-এ ধরে নিলাম বৃত্ত পেয়েছে, বৃত্ত পূরণ করব। এটাতে আমার চতুর্ভুজ পেয়েছে, চতুর্ভুজ পূরণ করব। এইটাতে আমাকে বৃত্ত পেয়েছে, আমি বৃত্ত পূরণ করব। কিভাবে বুঝবো? আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, মানসংখ্য লিখিত পদ্ধতির কৌশলের মাধ্যমে গাণিতিক সমাধান প্রকরণ এবং গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছে। যদি পারে তাহলে এটা, যদি এটা হয় এটা, যদি এগুলো লিখতে পারে তাহলে এটা। এভাবে আমরা প্রত্যেকটা অভিজ্ঞতার এরকম করে একটা করে শীট ছাত্রছাত্রী ওয়াইজ এরকম করে আমরা পূরণ করে রাখবো। এইবার আমাদের এইটা যখন পূরণ হয়ে যাবে, এরপর আমাদের আরও একটা শীট দেওয়া আছে, আমরা এরকম প্রয়োজন অনুসারে আমরা ফটোকপি করে নিয়ে নেব। হ্যাঁ, এরপরে আমরা চলে আসি পরিশিষ্ট 4। পরিশিষ্ট 4-এ আমাদের কি আছে? এইবার আমরা চলে আসলাম যে পারদর্শিতার সূচকের মাত্রা। এইবার আমরা এই যে শিক্ষার্থীগুলো বিভিন্ন মানে অধ্যায় ওয়াইজ বা অভিজ্ঞতা ওয়াইজ যেগুলো পেয়েছে, অর্থাৎ 6 পয়েন্ট, আমরা এই যে শীটটার কথা বলতেছি, এখানে আমার 6.2.1-এ কি পেয়েছে? ত্রিভুজ। তাহলে 6.2.1, এখানেও দেখুন 6.2.1, এটাতে আমি কি পেয়েছে? বৃত্ত পেয়েছে। ওই শীট থেকে আমি এটাতে এইভাবে তুলব। তাহলে এইভাবে এই প্রত্যেকটা শীট থেকে আমরা এইখান থেকে শীট থেকে আমাদের প্রত্যেকটা ইন্ডিকেটরে কি কি পাচ্ছে সেই জিনিসগুলো আমরা তুলব। তবে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে দুইটাও পেতে পারে, কারণ কোনো কোনো ইন্ডিকেটর ধরে নেন 6.2.1 হচ্ছে একাধিক অধ্যায়ের ক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে আমাদের দুইটাও পেতে পারে, এটাও পেতে পারে। 6.1.2 হয়তো 3টা অধ্যায় আছে, তাই কোনোটাতে আমার পেয়েছে এটা, কোনোটাতে এটা, অথবা ওইখানে আমাদের এই দুইটা মিলে আমাদের দেখতে হবে, দুইটা সাবজেক্ট মিলে আমাদের ধরে নেন সংখ্যার গল্পে পেয়ে 6.2.1-এ পেয়েছে এইটা, আর একটা অভিজ্ঞতায় সে 6.2.1-এ, কারণ এই ইন্ডিকেটরটা একাধিক অধ্যায়ের ক্ষেত্রে হতে পারে, এই জন্য বলতেছি। সংখ্যার গল্পে যদি পেয়ে থাকে বৃত্ত, আর একটাতে যদি পেয়ে থাকে চতুর্ভুজ, তাহলে আপনি সর্বোচ্চটা এখানে দিবেন। সর্বোচ্চ কোনটা? চতুর্ভুজ। ঠিক আছে, এভাবে সর্বোচ্চটা আমরা এখান থেকে নিয়ে আসব। এইভাবে যখন আমাদের এই শীটটা পূরণ করা হয়ে যাবে, তখন আমরা তার সামষ্টিক মূল্যায়নের যেখানে সামষ্টিক মূল্যায়ন করা হবে, সেই সামষ্টিক মূল্যায়ন এবং এই যে শিক্ষণকালীন মূল্যায়ন, এইটা করে আমরা এই একটা স্টুডেন্টের প্রতিষ্ঠানের নাম লিখব, শিক্ষার্থীর নাম লিখব, আইডি লিখব, শিক্ষকের নাম লিখব, গণিত বিষয়। এইখানে আমরা এইভাবে পূরণ করে আমরা এইভাবে প্রত্যেকটা ওই শিটগুলো থেকে, যে শিটগুলো আমি পূরণ করলাম সাবজেক্ট ওয়াইজ, এইরকম করে আমি একজন স্টুডেন্টকে দিয়ে দেব। এইরকম স্টুডেন্ট যে ট্রান্সক্রিপ্টটা আমাদের তৈরি হলো, এটা কিন্তু ট্রান্সক্রিপ্ট, এই ট্রান্সক্রিপ্টটা যে আমাদের তৈরি হলো গণিত বিষয়ের, এই গণিত বিষয়ের ট্রান্সক্রিপ্টটা আমাদেরকে কম্পিউটারে এন্ট্রি করতে হবে। এবং কম্পিউটারে যখন আমি গণিত বিষয়ের ট্রান্সক্রিপ্টে এন্ট্রি দেব, আবার অন্য বাংলা এন্ট্রি দেব এবং ধর্ম এন্ট্রি দেব, ইংরেজি এন্ট্রি দেব, সবগুলো মিলে কম্পিউটার থেকে একটা ট্রান্সক্রিপ্ট বের হয়ে আসবে। ওই ট্রান্সক্রিপ্টটা যদি কোনো একজন অভিভাবক পেয়ে থাকে, তাহলে তিনি প্রত্যেকটা সাবজেক্টে তার ছেলে বা মেয়ে কোন পর্যায়ে আছে সেটি সুন্দরভাবে বুঝতে পারবে। তো আশা করি আপনারা এই বিষয়ে অভিজ্ঞ তো হয়েই গেছেন আশা করি, কারণ সরকার থেকে ট্রেনিং করতে বলছে। মুক্ত পাঠে এখনও যারা ট্রেনিং করেননি তারা ট্রেনিং করে নেবেন, এবং সেখানে এগুলো পিডিএফ আকারে দেওয়া আছে। আপনি যে সাবজেক্টের ক্লাস নেন সেই সাবজেক্টটি আপনি প্রিন্ট করে নেবেন। প্রত্যেকটা সাবজেক্টের একই কথা লেখা আছে, শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টের পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আলাদা, অর্থাৎ 6.1 এই যে ইন্ডিকেটরগুলো, এই ইন্ডিকেটরগুলো শুধু আলাদা। আপনার অভিজ্ঞতা অনুযায়ী ইন্ডিকেটর আছে, ওই অভিজ্ঞতাটা পড়ানোর সময় সে যেটা পারবে সেটাতে আপনি চিহ্ন দিয়ে রাখবেন। তারপরে আপনি কম্পিউটার এন্ট্রি দেবেন আপনার সাবজেক্ট, অন্য টিচার অন্য সাবজেক্ট দেবে, সব মিলে তার একটা মার্কশিট তৈরি হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের জন্য আরও নতুন নতুন উপকারী ভিডিও নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।